ও বাবা বলেছিল ছেলে গাঞ্জাখোর হবে। ও বাবা বলেছিল ছেলে গাঞ্জাখোর হবে। কিরে, তুই এভাবে ডান্স করতে করতে কোথায় যাচ্ছিস? আরে ভাই বলিস না, আব্বে আমারে আজকে রাজশাহীতে পাঠিয়ে দিবে। কি বলিস তুই বন্ধু? তুই রাজশাহীতে যাবি? আর আমি এখানে ঢাকায় বসে বসে কি চুষবো বল? কেন, তুই আবার কি চুষবি? তুইও আমার সাথে চল, দুজনে গিয়ে না হয় আম চুষবো। ওখানে তো আমের দেশ, আম খাবো। আগে দেখ তোর আব্বু কোন কলেজে তোরে অ্যাডমিশন নিয়ে দেয়, তাহলে আমিও তোর সাথে ওই কলেজে চলে আসব। আর আমার আব্বু যদি না মানে তাহলে বলবো বিষ খেয়ে আত্মহত্যা করব। তারপর আব্বুকে ফাঁসিয়ে দেব। বন্ধু, তুই যে আমার সাথে এখানে বসে চাপা মারতেছস আমি ভালো করে জানি। তুই শুধু আমার মন গলাতে চাইতেছিস, এগুলো বললে হবে না। আমি জানি তোর নাটকের অভিনয় কত লেভেলের। ভাই তুই এত নাটকবাজি আমার সাথে করিস না। আমি অনেক আগেই বলে দিয়েছি, তুই যে পড়াশোনা করিস না, আমার সাথে গেলে তোর পড়াশোনা সুন্দরভাবে হবে। আর আমজাদা, তোর সাথে গেলে আমার পড়াশোনা সুন্দরভাবে হবে? বরঞ্চ তোর সাথে গেলে আমি নষ্ট হয়ে যাব, আমি বিগড়ে যাব। তুই তো আমার গুরু, তুই ছাড়া কি আমার কোনো দিক আছে? তুই আমারে গালি দেস? যা, মরলে দুজন একসাথে মরবো। তা আমি তোর বাপরে কইলাম, কইয়া ফেলাইছি, তুই আমার সাথে যাইতেছস। আর আমি, তুই আমার সাথে গেলে তো আমি একটা মেয়েরও পিছনে ঘুরতে পারি না। তুই হারামজাদা সব মেরে তোর নিজের আয়ত্তে নিয়ে আসিস। জানি না তোর কপালে শুধু কেন মেয়ে জোটে। না রে বন্ধু, তুই যাই বলিস, আমার ছোটবেলা থেকে স্বপ্ন একটা সিনিয়র মেয়ের সাথে প্রেম করা, সে যাই হোক কিনা। বন্ধু, তোরে আমি একটা ভালো বুদ্ধি দেই। কি বল? আমাদের পাশের নাজমা আন্টি আছে না, তুই তারে বিয়ে করে ফেল। বেচারির থেকে আবার 3টা মাইয়া, তুই বউয়ের সাথে মাইয়া ফ্রি পাবি। বাহ, কত সুন্দর! তাই নাজমা আপা একটু মোটা, কালা তো কি হয়েছে, তুই ম্যানেজ করে নিস। কি বলিস শালা? দাঁড়া, তোকে একদম এক দফা দিয়ে দিব। রোদ তো আর নেই, প্যান্টটা খুলে দিয়েছে তোর। শালা তুই আসবি নাকি তোরে আমি। ওই হারামির সাথে কথা বলতে বলতে তো আপনার সাথে আমার পরিচয়টাই দিতে ভুলে গেলাম। আসলে আমরা এরকমই, একটু মজা করি। আমরা দুজন একদম বেস্ট ফ্রেন্ড। আপনারা আবার অর্নামেন্টে কিছু করেন না। আচ্ছাই হোক, আমি হচ্ছি নিলয়, নিলয় চৌধুরী, বাবা মায়ের একমাত্র সন্তান। এর আগে পরেও আমার আর কেউ নেই। বাবার ছোটোখাটো একটা ব্যবসা আছে, ওটা দিয়ে আমাদের টেনে টেনে চলে যায়। আব্বার কাছে গিয়ে কোনো হারামজাদা নাকি বলেছে আমি নাকি কলেজে গিয়ে মারামারি করি। তা আব্বু সিদ্ধান্ত নিয়েছে আমাকে আজকে রাজশাহীতে পাঠিয়ে দিবে, কারণ ওনার ওখানে একটা বন্ধু আছে। ওই বন্ধুর ভার্সিটিতে আমাকে অ্যাডমিশন নিয়ে দিবে। আমি একটু আগে আম্মু ফোন করে আমাকে কথাগুলো বললো, তাই ভয়ে ভয়ে বাসায় যাচ্ছি। না জানি আজকে আবার কি প্রশ্নের সম্মুখীন হতে হয়। বাসায় ঢুকতে প্রবেশ করতে যাব, তখনই আব্বু বলে উঠলো, দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? বাইরে থাক। আব্বু একটা লাঠি এনে আমাকে পেটানোর জন্য ধরতে লাগলো, আর আমি পুরো বাগানটা দৌড়াতে লাগলাম। আব্বু আমার পেছন থেকে একটা লাঠি মারতেছে আর বলতেছে, আমি তোকে আমি বড় করেছি শুধু বাইরে গিয়ে মারামারি করার জন্য আর আজে বাজে ছেলেদের সাথে আড্ডা দেওয়ার জন্য। তোকে এর জন্য আমি এতগুলো টাকা দিয়ে আর এত টাকা খরচ করে তোকে পড়াশোনা করাচ্ছি আমি। আম্মু গো, দেখো তোমার আদরের সোনা ময়না এই বাচ্চা ছেলেটাকে, তো এই টেবিল আব্বাটা আমাকে মেরে ফেললো। তুমি কোথায় গো আম্মা, বাঁচাও গো। তখনই কোথা থেকে আম্মু দৌড়ে এসে আব্বুর হাত থেকে লাঠিটা নেয়। আমি আম্মুর পিছনে লুকিয়ে পড়ি। তখন আম্মু বলে ওঠে, আরে, হয়েছেটা কি? আমার সুন্দর ছেলেটাকে তুমি কি মেরে ফেলবে নাকি? আমার ছেলেটা আজকে সারা দিন এখনো কিছু খায়নি। তুমি না ছেলেটাকে এখনই পেটাতে যাচ্ছ? আমার ছেলেটা শুকিয়ে কি হয়ে গেছে দেখো তো। এই, তোমার জন্য, শুধু তোমার জন্য ছেলেটা এমন বিগড়ে যাচ্ছে। এই, তুমি আমাকে যা বলার বলো, কিন্তু আমার ছেলেকে একটা কথা বলবে না। আমার ছেলে একদম নিষ্পাপ। দেখো, ওর মুখ দেখো, এখনো কি সুন্দর আমার ছেলের মুখটা। কোথা থেকে কোন কুদ্দুস না কে এসে সে বলে গিয়েছে আমার ছেলে কি করেছে না করেছে। তুমি বাইরের মানুষের কথা বিশ্বাস করতে যাচ্ছ কোন দুঃখে? হ্যাঁ, আমাকে বলো। তোমার ছেলে তো দুধে ধোয়া তুলসী পাতা, তাই মানুষ তোমার ছেলের নামে বিচার দিতে আসে। দেখো, আমার ছেলেকে নিয়ে কিচ্ছু বলবে না, বলে দিলাম।
আমার ছেলে একদম অবুঝ নিষ্পাপ বাচ্চা। তোমার ছেলে বাচ্চা? না, আজকে বিয়ে দিলে কালকে এক বেটার বউ হবে। খবরদার, তুমি আমার ছেলেকে নিয়ে এত কিছু বলতে পারো না। আমার ছেলে কিছুই করেনি। আমার ছেলের নামে শুধু শুধু মানুষ ঈর্ষা করে, তাই তো আমার ছেলের নামে এত বিচার আসে। আমি এত কিছু জানি না। ওকে আমি এই ভার্সিটি থেকে রাজশাহী দিয়ে পাঠাবো, এটাই আমার ফাইনাল ডিসিশন। এর থেকে আর তুমি আমার হাত থেকে ওকে বাঁচাতে পারবে না, এই বলে দিলাম। আব্বু কথাটা বলে রেগে মেগে ওখান থেকে বের হয়ে চলে যায়। আম্মু, আমি কিন্তু যাব না। দেখ বাবা, তোর আব্বু কিন্তু তোর ভালোর জন্যই বলেছে, তাই এতে আমি কিছু বলবো না। যেহেতু তোর ভালোর জন্যই বলেছে, আর এমনিতেও এই ভার্সিটিটা এতটা ভালো না, শুধু রাজনৈতিক বিষয় ভরে আছে। আব্বু, তুমি কি বলছো? আমি এখানে থেকে রাজশাহী যাব? আম্মু, তুমি জানো না আমি তোমাকে ছাড়া কোথাও থাকতে পারি না। আমি তোমাকে শুধু মিস করব। তুই তো আবার 2 মাস পর পর আমার কাছে চলেই আসবি। কিছুদিনের জন্য তো কি হয়েছে, যখন আম্মুর কথা মনে পড়বে তখন কল করবে। ধুর আম্মু, তুমি ওই ডেবিল বাপটার কথায় আমাকে রাজশাহী পাঠাচ্ছ, ভাল লাগে না। যাই হোক বাবা, আমি তোর জামা কাপড় সব কিছু গুছিয়ে দিচ্ছি, তুই যা, রেডি হয়ে নে, সকাল সকাল বের হয়ে যেতে হবে। মন খারাপ করে উপরে চলে গেলাম। এরপরে রেডি হয়ে রৌদ্রকে কল দিলাম। 2 মিনিট পর শালায় কলটা ধরলো। মনটা খারাপ করে উপরে চলে গেলাম। এরপর রেডি হয়ে রৌদ্রকে কল দিলাম। 2 মিনিট, কলটা শালা ধরলো না। এর পরের বার যখন আবার 5 মিনিট পরে কলটা দিয়ে দিলাম, তখন রিসিভ করে ওপাশ থেকে বলে ওঠে, শালা, তুই দেখতেছস 2 মিনিট আর 5 মিনিট কল ধরছি না, তাও তুই কল দিতেই থাকবি দিতেই থাকবি। এরপরে কেন ধরছি না, তারপরও 5 মিনিট পর কল দিতে থাকবি দিতে থাকবি। তোকে নিয়ে আমি আর পারি না। আরে ভাই, রাগ করিস কেন? আমি তো ভাবলাম তুই মনে হয় পটল তো চলে গেছিস, তাই ভাবলাম চল্লিশে খাওয়ার জন্য আসতে হবে নাকি। আর আমি তোর জন্য বাপের হাতে 2-3টা মাইর খাওয়া লাগছে। এরপরে অনেক কষ্টে বুঝিয়ে সুজিয়ে আব্বুকে মানাইছি। এখন তোর সাথে যেতে পারবো। আর আব্বু অ্যাডমিশন করে দিয়েছে, তৈরি করে নে। তাই আমি রেডি হয়ে বের হব। তুই সকাল সকাল বের হয়ে যাস। আচ্ছা ঠিক আছে। রোদের সাথে আরও কিছু সময় কথা বলে কলটা রেখে দিয়ে এরপরে সকাল সকাল রেডি হয়ে আমি আর রোদ একসাথে বের হব। সাথে আব্বু আছে। আব্বু আমাদের রেল স্টেশনে দিয়ে আসবে, এরপরে চলে আসবে। দেখ রুদ্র আর নিলয়, তোদেরকে আমি দ্বিতীয়বার বলে দিচ্ছি, ওখানে গিয়ে কোনো যদি বিচার আমার কানে আসে, তাহলে কিন্তু তোদের দুইটাকে একসাথে বেঁধে আমি গিট লাগিয়ে দিব। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না। আমি নিলয়ের সিসি ক্যামেরা, সব সময় পাশে থাকবো। কি করে না করে আমি সব খবর আপনাকে জানাবো। ঠিক আছে, এই নে টিকিট। আর হ্যাঁ, দুইজনের সিট একসাথে পাইনি, ট্রেনের টিকিট আগেই মানুষ কেটে ফেলেছি, তাই তোরা দুইজন দুই ধাবে পড়ছিস। আব্বু টিকিটটা হাতে দিয়ে দেয় আর সাথে কিছু টাকা দেয়। যা সময় আমার শরীর ছুঁয়ে আদর করে বলে, নিজের খেয়াল রাখবি, আর কোনো সমস্যা হলে কল দিবি। আব্বু আমাকে সব থেকে বেশি ভালোবাসে, কিন্তু একটু শাসন করে। ঠিক আছে, আমি স্পষ্ট আব্বুর চোখের মধ্যে পানি দেখছি, তো আব্বু প্রকাশ করছে না। আমি জানি চলে যাচ্ছি দেখে আব্বু খুব কষ্ট লাগছে, কিন্তু তা প্রকাশ করতে চাইছে না আমার সামনে। এরপরে আমি আর রৌদ্র ট্রেনে উঠে পড়ি। রৌদ্র ওর কেবিনটা ওই পাশে পড়েছে, আর আমার টিকিটে এই পাশে যখন চলে আসবে তখন আমারে তুই ডাক দিস, এটা বলে আমি আমার কেবিনে বসলাম। দেখলাম পাশের সিটটা ফাঁকা আছে, তাই আর কিছু না বলে ওই পাশে বসে রইলাম। আর এক পাশে এখনো ফাঁকা সিট, কে নিয়েছে জানে না। ছেলেটা আমাদের খুব আদরের, আজকে ছেলেটা চলে গেছে, তাই ঘরটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে, আমার ভালো লাগছে না। দেখো মমতা, ও যদি এখানে থাকে তাহলে ওই ঢাকা শহরের রাজনীতিকে উপরে যাবে, তাই আমি চাই না আমার ছেলেটা শুধু শুধু নষ্ট হয়ে যাক। আর ওখানে থাকলে ও ভালো থাকবে। ছেলেটা শুধু তোমার একার না, আমারও খুব কষ্ট হয়, আমি ওকে ভালোবাসি। দেখলাম ট্রেনটা ছেড়ে দিল, তাই ভাবলাম একটু ঘুমিয়ে নেই। হঠাৎ করে ট্রেনটা ব্রেক করছিল। আমি গিয়ে খপাস করে পাশের সিটে কারোর সাথে পড়ে গেলাম। আমার ঠোঁট ওই লোকটার ঠোঁটের সাথে মিলে যায়, আর আমার হাতটা
থাকে ওই ব্যক্তিটির উপর। আমি তাকে দেখে উনি কেউ আর না, উনি একজন মেয়ে, চশমিশ। মেয়েটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ইউ স্টুপিড বেয়াদব কোথাকার, তুই এইভাবে আমার গায়ে ছি ছি ছি, ছি। আপনি আমাকে এভাবে বলতে পারেন না। আমি কি ইচ্ছাকৃতভাবে করেছি নাকি? যা হয়েছে আমার ভুলের জন্য হয়নি, যা হয়েছে সবই ট্রেনের দোষ। মারবেন তো ওই ট্রেনকে মারেন, আমাকে কেন মারতে যাচ্ছেন? আপনার মতো এমন অসভ্য ছেলে আমি আর দুইটা দেখিনি। আমি এখন ট্রেন স্টেশন মাস্টারকে ডাকছি, আমি আপনার সাথে আর থাকতে পারবো না। এত সময় আমি ভালো করে মেয়েটার দিকে তাকাইনি। আমি যখন মেয়েটার দিকে তাকাই, আমি হাঁ করে তাকিয়ে রইলাম। মেয়েটা কি সুন্দর, টানা টানা চোখ, গোল গোল চেহারা আর চোখে চশমা। আমি তো ফিদা হয়ে গেলাম। আমি তো এক নজরে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম, কারণ এর মতো এমন সুন্দরী মেয়ে আমি আমার লাইফে দেখিনি। আমি তো একদম রোমিও হয়ে গেলাম। মেয়েটা নিজের মতো বক বক করে যাচ্ছে, আমি তো চুপচাপ মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। তখন ট্রেন স্টেশনে টিটি এসে মেয়ের কাছে বলে, দেখুন, আপনি আমাকে যেভাবে পারেন অন্য কোনো সিটে এনে দিন, আমি এখানে বসতে পারবো না, আমার অনেক সমস্যা হয়। তখন টিটি বলে, এখানে আর কোনো সিট খালি নেই, তাছাড়া এখানে যাওয়া ছাড়া আর ওনার কোনো গন্তব্য নেই, তাই আমার এখানে বসতে হবে। কি আর করবে? মেয়েটার আগে গজগজ করতে করতে আমার পাশে সিটে বসে পড়ে। তখন সামনে একটা ব্যাগ দিয়ে বলে, এই, আপনি যদি এখানের বাইরে ক্রস করার চেষ্টা করেন না, বা একবারও পা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমি আপনার পা কেটে নীলা ধরিয়ে দেব। আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি ডাকাতের মেয়ে, যেভাবে ডাকাতের মতো কথা বলছেন। এই যে চুপ, আর একটা কথা বললে না, এই যে কলম দেখছিস, একদম পেট ফুটো করে বের করে দেবো। বাপরে, থাক, আমার এখনো বিয়ে হয়নি, আমি অকালে মরতে চাই না। মেয়েটা আর কিছু বলল না, চুপচাপ নিজের মতো করে বইয়ের দিকে তাকিয়ে পড়তে লাগলো। আমি শুধু একটু আগে ঘটে যাওয়া কথাই ভাবছি। ইস, মেয়েটার ঠোঁট কি নরম, সফট। আমি কখনো এমন কিস খাইনি। আমার যে ফিলিংস হচ্ছে, আমি শুধু মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা বইয়ের দিকে তাকিয়ে পড়ছে, আর বাতাসে ওর চুলগুলো মায়াবী চোখের সামনে চলে আসে। ইস, কি রোমান্টিক! আমি তো ফিদা হয়ে গেলাম। হঠাৎ করে ট্রেনটা থেমে যায়। তখন ট্রেনের মধ্যে কিছু ডাকাত ঢুকে যায়। তখন ডাকাতগুলো সবার থেকে লোড করে আমাদের কেবিনে আসতে মেয়েটা ভয়ে আমাকে জড়িয়ে ধরে। ইস, কি যে শান্তি! উফ, কি যে ফিলিংস! আপনাদের বুঝিয়ে বলার মতো সেই অনুভূতি নেই। যদি সারা জীবনের জন্য পেতাম। তখনই ডাকাত দেখে মেয়েটা চিৎকার করে ওঠে। এটা দেখে ডাকাতের সর্দার মেয়েটা সহ আমাকে অজ্ঞান করে ওদের সাথে নিয়ে যায়। জ্ঞান ফিরতে খেয়াল করলাম আমি আর সেই মেয়েটা দুজনে এক জায়গার মধ্যে বন্দি অবস্থায় আছি। আমাদের দুজনে হাত পা বাঁধা। তখন মেয়েটাও আস্তে আস্তে হোশ আসে। তখন মেয়েটা হোশ আসতে বলে উঠলাম, আরও ডাকাত ডাকাত বলে চিৎকার করুন, আপনার জন্য আমিও এমন ফেসে গেলাম। দেখুন, আপনি আমাকে একদম বকা দেবেন না, আমার কিন্তু খুব ভয় লাগছে, আমি কিন্তু কাটা করে দেবো। যত সব আপনার জন্য হয়েছে, না হয় আমি এখন কোথায় থাকতাম? আব্বা গো, আমাকে বাঁচাও। আম্মা, আমার মনে হচ্ছে জীবন এখানে শেষ গো। দেখুন, আপনি ছেলে মানুষ হয়ে এমন করছেন কেন? আমি মেয়ে মানুষ, আমার না খুব ভুল হয়ে গেছে, আমি ভয় পাবো, আমি কান্নাকাটি করব, আর আপনি কেন বাচ্চাদের মতো কান্নাকাটি করছেন? ন্যাকামি না করে এখান থেকে বের হওয়ার চেষ্টা করেন, আমার খুব ভয় করছে। এই মেয়ে, চুপচাপ করে বস। ভুল তো নিজে করেছে, তারপর আমাকে বকা দিচ্ছ। মেয়েটার কিছু বললো না, চুপ হয়ে গেল। আমি খেয়াল করলাম পাশে একটা চাকু আছে, তাই কোনো রকম পা দিয়ে চাকুটা হাতে নিয়ে আসি। হাতে এনে আস্তে আস্তে একটু একটু করে কাটতে লাগলাম। প্রায় 10 মিনিট পর হাতের বাঁধনটা কাটতে পারলাম। এরপরে পায়ের বাঁধনটা কাটলাম। মেয়েটার বাঁধন খুলে বললাম, যান, এবার আপনি নিজের রাস্তা মাপেন। এসব কি বলছেন আপনি? আমার ভীষণ ভয় করছে, আমি আমি এখানে কিছু জানি না। তো আমি কি করব? আমি আপনার কে যে আপনার সমস্যা দেখব? দেখুন, আপনি একজন পুরুষ হয়ে একটা মেয়েকে সাহায্য করা আপনার কর্তব্য। দিলেন তো ইমোশনাল করে। চলেন যাই। মেয়েটাকে নিয়ে ডাকাতদের এরিয়া দিয়ে পালাতে লাগলাম। দেখলাম সামনের জঙ্গল, কিছু করার নেই, ওই পথ ছাড়া আর কোনো জায়গা নেই। তাই দুজন ওই পথ ধরে দৌড়ে যেতে লাগলাম। বেশ কিছু সময় হাঁটার পর, এই, আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? এখানে তো পুরোটাই জঙ্গল, আমি কোথাও কোনো দিকে রাস্তা খুঁজে পাচ্ছি না, আপনি ইচ্ছে করে আমাকে এখানে এনেছেন। ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। মাথাটা প্রচুর গরম হয়ে গেল মেয়েটার কথা শুনে। চোখ দুটো গরম করে বললাম, এই, নিজেকে কি মনে করেন? এটা কি আমার শ্বশুর বাড়ি যে আমি আপনাকে নিয়ে এসেছি?
এমনিতে যাওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছি না, তার উপর আপনার এমন কথা। আপনি আমাকে মারলেন, আমার খুব কান্না পাচ্ছে। আমাকে কেউ কখনো মারেনি। ওই চুপ, একটা কথা বলে আরেকটা দেব। মেয়েটা ভয়ে চুপ হয়ে যায়। তখন খেয়াল করলাম সন্ধ্যা আলো চলে যাচ্ছে, সূর্যটাও নেভে গেছে, একটু একটু করে অন্ধকার হয়ে আসে। আশেপাশে ডাক শুনে মেয়েটা ভয়ে আমাকে জড়িয়ে ধরলো। তখন পাশে খেয়াল করলাম কিসে জানি আলো দেখা যাচ্ছে। কাছে গিয়ে দেখি একটা ছোট গ্রাম। এই যে ছাড়ুন, মনে হচ্ছে বেঁচে থাকার একটা রাস্তা পেয়েছি। তখনই মেয়েটা আমাকে ছেড়ে দেয় আর লজ্জায় আমার দিকে তাকায়। সামনের গ্রামের দিকে যেতে লাগলাম। দুজন একটু পর কোথা থেকে একটা বৃদ্ধ লোককে দেখলাম কী সব আগুন জ্বালিয়ে কি করছে। একটু সামনে যেতে বৃদ্ধ লোকটা আমাদের দেখে বলে, কি বাবা, তোমরা এখনো কি করছো এই জঙ্গলে? আর তোমরা দুজন কি হও? চাচা, আমরা এখানে পথ হারিয়ে এসেছি। এই লোকটা আমাকে আমি জানি না। কি বাপ রে বাপ, মায়াটা কি পোল্ট্রি বাজ, 1 মিনিটে গিরগিটির মতো রং বদলিয়ে ফেলেছে। তখনই কথাটা শুনে বৃদ্ধ লোকটি রেগে বলে ওঠে, কি কি অবিবাহিত নারী পুরুষ আমাদের গ্রামে? তোমরা জানো না অবিবাহিত কোনো নারী পুরুষ আমাদের গ্রামে প্রবেশ নিষেধ? কথাটা বলে লোকটা তার গ্রামবাসীকে ডাকতে লাগলো। মেয়েটা ভয়ে আমার পিছনে লুকাতে লাগলো। এবার সামলাম নিজের ঠেলাকে, বলছে আকবারই কথা বলতে। আমি জানি না কেমন কিছু হবে, সব দোষ আপনার। আপনি আমাকে মেরেছেন দেখি তো আমি এইসব বলেছি। দেখো, মেয়েদের কি এমনি বলে হাঁটুতে বুদ্ধি থাকে? এখন নিজে কিভাবে আমার কাছে চাপিয়ে দিচ্ছে সব ঝামেলার মেলা। তখন বৃদ্ধ লোকটা সবাইকে ডেকে আনে আর সবার উদ্দেশ্যে বলে ওঠে, তোমরা সবাই শোনো, ওরা অবিবাহিত, তাই ওদের আমাদের এখানে বেঁচে থাকার অধিকার নেই। সবাই একসুরে বলতে লাগলো, ওদের মেরে ফেলো। বাপরে, ওরা কি মানুষ নাকি? তখন মেয়ে তো ভয়ে কান্না করে দেওয়ার মতো অবস্থা। তখন বৃদ্ধ লোকটি আমার কাছে এসে বলে, তোমাদের কাছে তোমাদের কাছে দুটো অপশন আছে, হয় তোমরা বিয়ে করে নাও, নাহলে মরো। আমার তো ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাবা গো, এই বয়সে মরার ইচ্ছে নেই, আমি রাজি, তারপরও মরতে চাই না আমি। কি? এই ছেলেকে আমি বিয়ে করব? কখনো না। তাহলে তোমাদের দুজনকে মরতে হবে। এই না না, আমি রাজি রাজি। আল্লাহ, আমার কত স্বপ্ন ছিল, নিজে একটা বাড়ি করব, স্বামী নিয়ে সুখে শান্তিতে বাস করব। চুপ, একদম ন্যাকা কান্না করবেন না। এমনিতেও নিজের ঠেলা সামলাতে কষ্ট, আরেকজনের জন্য কান্নাকাটি করছে। মেয়েটাকে আর আমাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখে। এরপর কয়েকজন মেয়ে এসে ওকে সাজিয়ে দেয়। এরপর কিছু ছেলে এসে আমাকে ওদের কী সব জামা কাপড় পরিয়ে দেয়। কিছু সময় পর ওরা আমাদের দুজনকে বিয়ে পরিয়ে দেয়। আমাদের দুজনকে একটা রুমে রেখে ওরা চলে যায়। দেখুন, এখানে আজ যা হয়েছে তা ভুলে যান। এই যে হ্যালো, আমারও ইচ্ছে নেই আপনার মতো এমন একটা পেতনি ভানুকে আমার বউ করে বাপের সামনে নেওয়া। আমি আমার বাপের একখান মাত্র পোলা। এই পেতনিকে মুখ সামলে, নয়তো তোর খবর আছে। নয় কি? হ্যাঁ, কি করবে? তোর নাক ফাটাবো, শয়তান হনুমান বাদর। বাহ, ওদের দুজনকে কিন্তু ভালোই মানিয়েছে। আমরা তো মনে হয় ওরা 12টা করে জোড়া দিতে পারবে। কি আমি বাদর? এভাবে ঝগড়া করতে করতে রাতটা কেটে গেল। সকালে একজন আমাদের রাস্তা দেখিয়ে দেয়। আমি আর মেয়েটা দুজন দুই দিকে চলে যাই। মেয়েটার নামটা আমার জানা হয়নি, এত সময় দুজন একসাথে ছিলাম। যাই হোক, ডাকাতে সব নিয়ে গিয়েছিল, ফোনটাও ছিল না। তাই পাশের দোকান থেকে কল করি রৌদ্রকে। কটা যেতে রৌদ্র রিসিভ করে। হ্যালো, কে? আমি বলছি নীলয়। আরে ভাই, তোর হয়েছে কি? আমি কত চিন্তায় ছিলাম। তোর কোনো ধারণা আছে? আঙ্কেল কল করে বারে বারে তোর কথা জিজ্ঞেস করছে। আরে, আমাদের এই সাইডে ডাকাত পড়েছিল, আমাকে সহ একজনকে নিয়ে গিয়েছিল। কি বলিস? তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি রে, আমি হোস্টেলে চলে আসছি, তোর জন্য চিন্তায় পড়ে আছি। আমি চলে এসেছি। আমার আসতে এখান থেকে 1 ঘন্টা লাগবে। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আর আঙ্কেলকে তাহলে কল দে, বলে দে যে তোর ফোন হারিয়ে গেছে আর তুই ট্রেন মিস করেছিলি। আন্টি হয়তো চিন্তায় আছে। ঠিক আছে। এরপর কলটা কেটে দিয়ে একটা বাসে উঠি। প্রায় 1 ঘন্টা পর হোটেলে আসি। তখন রৌদ্র এসে আমার ব্যাগটা নিয়ে ভিতরে আসে। তখন রৌদ্র জিজ্ঞেস করে, কি রে, হয়েছে কি বলতো? আরে ভাই আর বলিস না, পরেও সবটা খুলে বলি রৌদ্রকে। রৌদ্র সবটা শুনে বলে, মামা, তুমি তাহলে বিয়ে কইরা ফালাইলা?
মেয়েটাকে আসলে বলতে আমার খুব ভালো লেগেছে, কিন্তু অনেক রাগী। ও আমাকে অধিকার না দেখানো কথা বলে চলে গেছে। আমি মনে মনে কসম কেটেছি, যদি মেয়েটির সাথে দেখা হয় তো আমি ওকে ছাড়বো না, আর যদি না হয় তাহলে ওকে খুঁজবো না। যদি আমার ভালোবাসা সঠিক হয় তাহলে ও আমার কাছে নিজেই ফিরে আসবে। বাহ রোমিওজি! ও ভাই, যাই হোক, এখানে সিনিয়র ভাইয়েরা আছে, কি করে আল্লাহ জানে। তখনই দরজা খোলার শব্দ শুনতে পেলাম। তখন রৌদ্রকে দরজার সামনে গিয়ে দরজাটা খুলতে ওপাশ থেকে একটা ছেলে বলে ওঠে, কিরে, তোরা কি হোস্টেলে নতুন আসছিস নাকি? নিয়ম কানুন কিছু জানিস? না ভাই, আমরা তো ঢাকা থেকে আজকে আসলাম, আমরা তো কিছু জানি না তেমন। যাই হোক, তোরা কিন্তু আমার রুমমেট, আমি তোদের সাথে থাকবো। তাহলে তো ভালোই হলো, কাঁধে হাত তুলে বললাম। ওই হাত নামা, আমি তোর জুনিয়র নাকি? তুই যে আমাকে কাঁধে হাত দিয়েছিস, শালা আমি হচ্ছে এখানের সিনিয়র। সিনিয়রদের রেসপেক্ট করতে শিখ। ও সরি সরি ভাই, আমি বুঝতে পারি নাই আপনি যে আমাদের সিনিয়র। আরে ভাই, সিনিয়র জুনিয়র এটাতে আবার কিসের? আপনি ঝামেলা পাকাচ্ছেন। রুমমেট তো একসাথে থাকি, নাকি মজা মাস্তি করে সব সময় কাটাবো? সিনিয়র জুনিয়র এসব ভালো লাগে না। তুই অবশ্য কথাটা ভালোই বলেছিস। ঠিক আছে, আজকে থেকে আমরা ফ্রেন্ড। আচ্ছা ভাই, আপনাদের কলেজের বিষয়টা একটু ভালো করে বলুন তো শুনি। রাজশাহী শহরের মধ্যে যতগুলো কলেজ আছে সবগুলো কলেজ থেকে সবচেয়ে সুন্দরী মেয়ে যদি হয় তাহলে হচ্ছে আমাদের কলেজে। আর আমাদের কলেজের মধ্যে সব থেকে সুন্দরী মেয়ে হচ্ছে নেহা। আমি তো ওকে দেখলেই ফিদা হয়ে যাই। তাহলে ভাই, আপনি কেন ওই মেয়েটাকে আপনার ওই ফিদা হওয়ার কথাটা এতদিন ধরে বলছেন না? আরে তোরা তো বুঝতে পারছিস না কেন বলছি না, কারণ মেয়েটা হচ্ছে সভাপতির মেয়ে। ওই মেয়েটার সামনে কেউ ধারে কাছেও যেতে ভয় পায়, তা আবার করবে প্রপোজ। তাহলে তো ভয়ানক। আমি তো ভেবেছিলাম আমি আপনার আগে প্রপোজ করে দিব। এটা সিঙ্গেল লাইফে কি আর করব, একটা তো মেয়ে জোটাতেই হবে। আরে রৌদ্র, তুই কি শুরু করেছিস? ছেলে আসে না আসে শুধু মেয়ে নিয়ে পড়ে যাচ্ছিস। আচ্ছা ভাই, আপনি বলুন ওখানে সমস্যা কি হতে পারে, কারণ আমরা তো নতুন অ্যাডমিশন নিয়েছি। ওখানে সমস্যা শুধু একটাই, ওটা হচ্ছে আকাশ। আকাশ নামের একটা ছেলে আছে, ওই ছেলেটা ভার্সিটির সিনিয়র, বলতে গেলে আমারই সাথে। কিন্তু হয়েছে কি, আপনার কথা শুনে তো আমার আবার গলা শুকিয়ে গেল। ওই ছেলেটাকে? ওই ছেলেটা সবাইকে র্যাগিং করে, এমনকি উত্তপ্ত করে। তার থেকে বড় কথা, ওই ছেলেটা হচ্ছে ওইখানে কমিশনারের ছেলে। আর মেয়েকে অনেক ভালোবাসে, কিন্তু নেহা ছেলেটাকে পাত্তা দেয় না। ছেলেটা সারাদিন নেহার পিছু ঘুরঘুর করে, কিন্তু নেহা তাকে একটু পাত্তা দেয় না। অনেকবার বলার চেষ্টা করেছে, কিন্তু ছেলেটা ভয় বলেনি। যদি সবার সামনে থাপ্পড় মেরে বসে তার ভয়। আমরাও ঢাকায় মাল, আমাদের সাথে পাঙ্গা নিলে ওটারও সেই ওষুধটা পেয়ে যাবে। দেখ নিলয়, তোর জন্য আবার আমাকে না আব্বুর কাছে বকা শুনতে হয়। আব্বু এমনি বলে দিয়েছে, যদি একটাও বিচার আব্বুর কানে আসে তাহলে সোজা বলেছে রাজশাহী থেকে ঢাকায় এনে আমাকে বেঁধে একেবারে উপরে ফ্যানের সাথে ঝুলিয়ে দিবে। আরে বন্ধু, তুই চাপ নিছিস কেন? আমার উপর কি তোর কোনো ভরসা নাই? তা তো ঠিক, তা তো ঠিক। ফোনটা তো হারিয়ে গেছে, তাই রৌদ্রকে আর অনেক ভাইকে নিয়ে একটা ফোনের দোকানে গিয়ে একটা কম দামি ফোন কিনে নিয়ে এরপরে বাসায় এসে আব্বুকে কল করি। হ্যালো নিলয়, কি হয়েছে তোর? এতগুলো কল দিচ্ছি, তোর কোনো সাড়া শব্দ নেই। তুই নাকি ট্রেন মিস করেছিস, রুদ্র আমাকে কল করে বলল। আর এখন তুই ঠিক আছিস তো? হ্যাঁ আব্বু, আমি ঠিক আছি, কিন্তু ট্রেনের মধ্যে কোথা থেকে যেন আমার ফোনটা পড়ে গিয়েছে, বসে পারছি না। আচ্ছা, আমি তোকে ফোন কেনার জন্য 90,000 টাকা পাঠিয়ে দিচ্ছি, তুই এর মধ্যে একটা ফোন কিনে নে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার ব্যাংকে পাঠিয়ে দাও, আমি একটা ফোন কিনে নেব। নিলয় ভাই, আপনারা তো অনেক বড় লোক। না ভাই, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে বাপের একখান মাত্র পোলা, খরচ করার মতো তো আর কেউ নাই। তো শালা তুই চুপ কর, চল গিয়ে একটা ভালো ফোন কিনে নিয়ে আসি। এই ফোনটা চলবে না, এই ফোনটা না হয় তোর যাওয়ার সময় নিয়ে যাব, আর ওটা বাসায় রেখে যাব। ভাই, এই ফোনটা আমারে দিয়া দেন, আমার কাছে একটা ফোনও নাই। ফোনটা অনেক ভাইকে দিয়ে দিই। আসলে ছেলেটা সিনিয়র হলেও অনেক মিশুক মানুষ, সবার সাথে হাসি খুশিতে কথা বলে। এরপর আবার ভালো একটা শোরুম এগিয়ে একটা আইফোন নিয়ে এরপর বাসায় চলে আসি। বাসায় এসে খাওয়া দাওয়া করে সবার একটা ঘুম দিই। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা তিনজন একসাথে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে নিলয় ভাই, আপনি জানেন এই ভার্সিটিতে এখনো পর্যন্ত একটাও ইংলিশ টিচার থাকে নাই।
কেন? কারণ ওই সময় ছেলেপেলেরা তো প্রেমে ব্যস্ত থাকে, তাই ওই ক্লাসটা কেউই করে না। তাই এখন পর্যন্ত যত টিচার আসছে সবাই চলে গেছে, কিন্তু এবার স্টুডেন্টদের জন্য 1 ঘন্টা ব্রেক দেওয়া হয়েছে, এরপরে ওই টিচারের ক্লাস। কিন্তু বিষয়টা হচ্ছে এখন নাকি নতুন একটা টিচার নেওয়া হয়েছে, কিন্তু টিচারটা এখনো আসেনি, আজকে আসবে বলেছে। দেখ ভাই, বুঝলাম না, আমাদের ঢাকা শহরে তো সবগুলা হচ্ছে আটা ময়দা সুন্দরী, আর এখানে দেখ সবগুলো পিওর একদম ফর্সা। আমার তো দেখেই মনে হচ্ছে এখনই একটার সাথে প্রেম করি, না 5টার সাথে করব। ছেলে হারামি, এখানে এসে তোর শুরু হয়ে গেল তাই না? থাম এখন। দূর হালা, তোর জন্য দেখি মাইয়াও দেখা যাইব না। আমরা কলেজে ক্যাম্পাসে প্রবেশ করতেই একটা মোটাসোটা দেখতে ছেলে আমাদেরকে ডাক দিয়ে বলল, আকাশ ভাই ডাকছে। তখন অনেক ভাই বলে ওঠে, নিলয়, চল আকাশের সাথে দেখা করে আয়, পরে আমি ওকে গিয়ে বুঝিয়ে বলছি। কি রোদ্দ সাউথ আমার মাথা গরম করে দিচ্ছে, ওর সাথে গিয়ে দেখা করব? কি চ্যাটের, আমার সিনিয়র হয়ে গিয়েছে, দেখে আসি। দেখ ভাই, তুই কিন্তু ঝামেলা পাকাস না, এটা কিন্তু ঢাকা শহর না, এটা একটা গ্রাম। তো কি হয়েছে, আমি তো দেখি মালটা কেমন। আমি রৌদ্র আর অনেক ভাই সহ ছেলেটার কাছে গেলাম, দেখলাম একটা ছেলে বাইকের উপর বসে আছে, চুলগুলো বড় বড় দেখতে, গাঁজাখোর। কাছে যেতেই ছেলেটা বলে উঠল, কিরে, তোরা নাকি নতুন আসছিস? তোদের কি মেহমানদারি করে কাছে আনতে হবে নাকি? সাথে অবশ্য পার্টিবার জন্য ফ্রিতে পাইলে মন্দ হয় না। সেটা রেগে আমার শার্টের কলার ধরে বলে ওঠে, শালা, তোর সাহস তো কম না। এখনই পা ধরে মাপচা, নয়তো কিন্তু। আকাশ, ছেড়ে দে ভাই, ও নতুন, ওর সাথে এমন করিস না। তখনই অনেক ভাইকে আকাশ নামের ছেলেটা একটা থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, তুই চুপ শালা ফকিন্নি, তোর কথায় আমি ওকে ছেড়ে দিব? ওর সাহস হয় কি করে আমার মুখের ওপর কথা বলার? অনেক ভাইকে থাপ্পড় দেওয়ায় মাথাটা গরম হয়ে যায়, তাই ছেলেটাকে কষিয়ে টাস করে একটা থাপ্পড় বসিয়ে দিই। আমার এমন কাণ্ডে পুরো কলেজের সবাই হা করে তাকিয়ে রইল। যে ছেলের সামনে কথা বলার সাহস পায় না তাকে কেউ থাপ্পড় মেরেছে। আকাশ তো রেগে আগুন। আকাশ যখন কিছু করবে তখনই গেট দিয়ে প্রিন্সিপাল স্যার প্রবেশ করে আর কাছে এসে বলে, তোমাদের সমস্যাটিকে এখানে হচ্ছেটা কি? আর এই যে আকাশ, তুমি কেন ওর কলার ধরে রেখেছো? আকাশ প্রিন্সিপালের কথাটা শুনে আমার কলারটা ছেড়ে দেয়। তখন প্রিন্সিপাল স্যার আমার দিকে তাকিয়ে বলে উঠল, এই ছেলে, তোমাকে তো আগে কখনো এই কলেজে দেখিনি, নতুন আসছো নাকি? নাম কি তোমার? জি, আমার নাম নিলয়, আমি ঢাকা থেকে এসেছি। আমি শফিক সাহেবের ছেলে। আরে বোকা ছেলে, আগে বলবে না? চলো তুমি আমার সাথে চলো, আগে কেবিনে বসবে, নাস্তা পানি খাবে, এরপর না হয় ক্লাসে যাবে। প্রিন্সিপাল স্যার আমাকে সাথে নিয়ে চলে যেতে লাগলো, কারণ আমার বসতে আর বাকি নেই। উনি যে আমার আব্বুর বন্ধু। পেছন থেকে আকাশ রাগে গজগজ করতে লাগলো, তুই কি ভেবেছিস তুই আমাকে সবার সামনে থাপ্পড় মেরে বেঁচে যাবি? না, তোকে আমি ছাড়বো না। তোর কত বড় সাহস, তুই এই কলেজে এসে আমার গায়ে হাত তুলিস? তোকে তো আমি এমন সাইজ করব যে সারা জীবন তোর মনে থাকবে। স্যার না, আমি এখন যেতে চাই না, কিছুক্ষণ পর তো ক্লাস, তাই ক্লাসে যাব। আচ্ছা ঠিক আছে, যখন তোমার কোনো সমস্যা হবে আমাকে অবশ্যই জানাবে, আর কিছু লাগলে আমাকে জানাবে। আজকে আবার নতুন একটা ইংলিশ টিচার আসবে, ওনাকে আবার রিসিভ করতে হবে। তুমি তোমার ক্লাসে যাও। তখন আমি আর রৌদ্র ওখান থেকে ক্লাসে চলে গেলাম। আমি আর রৌদ্র ক্লাসে গিয়ে দেখি মাঝখানে দুটো সিট ফাঁকা আছে, পাশে একটা মেয়ে আছে। তাই রৌদ্র পাশের সিটে আগে দৌড়ে গিয়ে বসে গেল। আমি আর তাহলে আর কি করব, তাই পাশে বসলাম। শালা মায়া দেখলে শুধু লাফালাফি করে। এরপরে এক এক করে স্যার আসতে লাগে আর ক্লাস করতে লাগলো। কিছুক্ষণ পর ব্রেক দিল। ব্রেকের পর আমি আর রৌদ্র বসে আছি ক্যান্টিনে। তখন একটা মেয়ে সামনে এসে হাত বাড়িয়ে পড়ল। হাই, আমি হচ্ছি নেহা, আমরা কি বন্ধু হতে পারি? কেন হতে পারি না, অবশ্যই হতে পারি। আর আমরা তো এখানে নতুন আসছি, তাই আমাদের তো একজন বন্ধু খুবই প্রয়োজন। শালা চিন্তা করা যায়, যে মেয়ে কাছে আসে তখন শালা পাম দেওয়া শুরু করেছে। ওর সাথে ফ্রেন্ডশিপ না করলেও চলবে, কারণ ওর বউ আছে। দেখুন, ওই হারামিটা আসলে ভালো না, অসভ্য লম্পট। মেয়ে মানুষ ওরে শুধু থাপড়ায় যায়। আপনার কিন্তু অনেক ফানি টাইপের। আচ্ছা, আপনি তো বললেন না আমার সঙ্গে কি ফ্রেন্ডশিপ করা যায়? ফ্রেন্ড তো হওয়া যায়, কোনো ব্যাপার না। আচ্ছা, তাহলে সবাই মিলেই কফি খেতেই আড্ডা দিই। আচ্ছা, উনি যে বলছে আপনার বিয়ে হয়ে গেছে, তা কি সত্যি নাকি? দেখো, প্রথমত ফ্রেন্ডশিপের মধ্যে এখনো আপনি হতে পারে না, আর ও যা বলছে তা সত্যি, কিন্তু আমার বউ নাই। ঠিক আছে, সরি। আচ্ছা, তাহলে কেমন কি হয়েছে বুঝতে পারলাম না।
আর বউ নাই মানে তোমার? আসলে এরপরে মেয়েকে সব কিছু খুলে বলি, আমার ঘটে যাওয়া সকল ঘটনার কথা। বাহ, তোমার সাথে তো ভারী ইন্টারেস্টেড একটা বিষয় ঘটে গেল। আরে বলো না, ও হারামি যেখানে যাবে ওখানে একটা আকাম করে আসবে। ওর জন্য যে আমি কি করব আল্লাহই জানে। আমি খেয়াল করলাম রৌদ্র কথা বলার নেশাতে ফাঁকে ফাঁকে ওর হাতটা ধরে ফেললো। তখনই কফির মগটা ওর হাতের মধ্যে চেপে দিয়ে পড়লাম, কি মামা, তুমি দ্রুত বজায় রাখতে জানো না নাকি? কথাটা বলা মাত্রই দুজনে লজ্জায় লাল হয়ে যায়। এরপর ক্লাসের দিকে যাই। ক্লাসে গিয়ে বসে আছি, তখন কেউ ক্লাসে প্রবেশ করছে। ভালো করে তাকিয়ে দেখি প্রিন্সিপাল। তখন প্রিন্সিপাল স্যার সবার উদ্দেশ্যে বলে ওঠে, হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের নতুন একজন ইংলিশ টিচার এসেছেন। আশা করি তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। উনি হচ্ছেন নীলা চৌধুরী। তো ম্যাডাম, ভেতরে আসুন। প্রিন্সিপাল স্যার কথাটা বলে বাইর হয়ে যান। তখনই দেখেই একটা মেয়ে নীল শাড়ি পরে ভিতরে প্রবেশ করলো। আমি তো ওর চেহারা দিকে তাকিয়ে হাঁ হয়ে গেলাম, কারণ যে ম্যাম হয়ে এসেছে সে আর কেউ না, আমার সাথে গতকাল ঘটে যাওয়া সেই মেয়েটা। আর তার নাম যে নীলা আজকে জানলাম। তখন খেয়াল করলাম ক্লাসের সব ছেলেরা নীলার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। মনে হচ্ছে ওরা কখনো এমন সুন্দরী মেয়ে দেখেনি। অবশ্য নীলাকে আজকে কেমন জানি না পরশুর মতো লাগছে। ও সুন্দর, তার উপর নীল শাড়ি পরেছে, তাতে যে ওকে কীরকম অপরূপ রূপবতী লাগছে বলে বোঝানো যাবে না। তখনই নীলা বলে ওঠে, সবাই একসাথে বলে উঠল, ভালো আছি। আর ছেলেরা তো নীলার দিকে হা করে তাকিয়ে আছে। আচ্ছা, তোমরা এক এক করে সবাই নিজেদের পরিচয় দাও। সবাই এক এক করে নিজেদের পরিচয় দিতে লাগলো। হঠাৎ যখন আমার পরিচয় দেওয়ার সময় আসে, আমার এদিকে কোনো খেয়ালই নেই। তখন নীলা আমার গায়ে কলমটা ছুঁড়ে মেরে বলল, এই জানে কিসে মনোযোগ দিয়ে আছো তুমি? জি ম্যাম, আপনাকে। সবাই হা করে হেসে উঠল। তখন দেখলাম নীলা রেগে বলে ওঠে, কি? না ম্যাম, সরি, আসলে আমি বাইরে তাকিয়েছিলাম। আমার ক্লাস থেকে বের হয়ে যাও। ম্যাম, আমি ঢাকা থেকে এসেছি। তোমার নাম জানতে আসেনি, বের হতে বলেছি। দুঃশালা, আমার বলছে এত রাগে, আর আমার ক্লাসের ম্যাম হয়ে আসবে কে জানতো। ধূর ছাতা, রাগ করে বের হয়ে গেলাম। সামনে দেখতে পেলাম একটা বট গাছ, তাই বট গাছের দিকে বসে আছি। তখনই দেখি নেহা বের হয়ে আসে। তখন নেহা আমার কাছে এসে বলে, নিলয়, বুঝতেই পারলাম না তোমার সাথে ম্যাম এমন রেগে কথা বললো কেন? আমি যতটুকু শুনেছি এই ম্যামটা নাকি এমনটা রাগি না। উনি গতকালকেই এই কলেজেই জয়েন করেছে। তুমি ওকে চিনো নাকি, জানো কিভাবে? আরে আমার বাবা যখন রাজশাহী গ্রামে গিয়েছিল, ওখানে ঘুরতে গিয়েছিলাম, তখন হঠাৎ করেই আমার আব্বুর শ্বাসকষ্ট হয়। তখন শ্বাসকষ্ট দেওয়ার জন্য তার একটা মেডিসিন ছিল, কিন্তু ওই মেডিসিন দেওয়ার মতো সে ক্ষমতা কেউই ছিল না। তখন ওই মেয়েটা কোথা থেকে ফেরেস্তা হয়ে আমার বাবাকে হসপিটালে নিয়ে যায়। তখন আমার বাবাকে জিজ্ঞেস করেছিল যে ওকে, তখন মেয়েটা বলেছিল মেয়েটা এতিম, আর মেয়েটা পড়াশোনা শেষ করেছে, তাই আব্বু এই কলেজে মেয়েটাকে শিক্ষক হিসেবেই নিয়োগ দেয়। আর রাজশাহীতে আমাদের কলেজটা সব থেকেই নামকরা, এখানেই সব থেকে ধনী পরিবারের ছেলেরা পড়াশোনা করতে আসে। ও, তাহলে তো সুবিধা হলো। আমার কোনো শ্বশুর শাশুড়ি নেই, ঝামেলাও নেই। মনে মনে বললাম। তুমি আবার মনে মনে কি ভাবছো? আরে ওসব কিছু না, বাদ দাও। আচ্ছা বলো, ক্লাস থেকে বের হয়ে গেলে কেন? এমনি ভালো লাগছে না, তোমাকে বের করে দিয়েছে ম্যাম, তাই ভাবলাম আমিও চলে যাই। দেখলাম একটু পর ক্লাস শেষ হয়ে গেল। ক্লাসে সবাই বের হয়ে যায়। কিছুক্ষণ পর দেখলাম নীলা বের হয়। আমি নেহা তখন গল্প করছিলাম। তখন দেখলাম নীলা আমাকে আর নেহাকে একসঙ্গে গল্প করতে দেখে কেমন রাগে চোখে তাকিয়ে আছে। এরপরে কিছু না বলে হন করে মেন গেটের দিকে যেতে লাগলো। আমি নেহাকে বিদায় জানিয়ে নীলার পেছনে যেতে লাগলাম। আমি নীলার পেছনে আসতে লাগলাম। নীলা আমার থেকে অনেকটা দূরে আর সামনে আছে। আমি যে নীলার পেছনে আছি নীলা এখনো বুঝতে পারছি না। হঠাৎ করে দেখলাম কিছু ছেলে নীলার সামনে পথ আটকে দাঁড়িয়ে আছে। তখন ছেলেগুলোর মধ্যে একটা ছেলে বলে উঠল, কিরে, আমাদের কলেজে নতুন একটা এমন সুন্দরী মেয়ে, মানে বলতে গেলে পড়ি। ও ও সরি, কার তো স্টুডেন্টের না, কোনো টিচারের। তাহলে তো ম্যাম। ম্যাম, আপনি যে এত সুন্দরী তা তো জানা ছিল না। চলেন না, আমি আপনাকে নামিয়ে দিই। নীলা ভয়ে পেছনে যেতে লাগলো। আর ছেলেগুলো নীলার সাথে খারাপভাবে কথা বলতে লাগলো। দেখুন, রাস্তার মধ্যে আপনারা একজন মেয়েকে একা পেয়ে এমন ডিস্টার্ব করতে পারবেন না। দেখুন ম্যাম,
আপনার মতো সুন্দরী মেয়ে তো কখনো দেখিনি, আর কই ডিস্টার্ব করলাম? আপনাকে তো বলেছি চলেন, আপনি আমার বাইকে উঠেন, আমি আপনাকে নামিয়ে দিই। আমি কাছে গিয়ে আকাশকে বলে উঠলাম, কিরে, সকালবেলা তোকে থাপ্পড় দিয়েছি, তাতে কি তোর এখনো হয়নি নাকি? মনে হচ্ছে তো আজকে দু একটা মেরে উচিত শিক্ষা দিতে হবে যে মেয়েদের সাথে কেমন করে কথা বলা লাগে। শালা কুত্তা, তুই আমাকে এই সময় থাপ্পড় মেরেছিস? ভাবছিস তোকে আমি ছেড়ে দিব? এখন আবার হিরোগিরি করতে আসছিস? সব থেকে বড় অপরাধ করেছিস তোরা আমার নেহার দিকে তাকিয়ে। আমি যখন 10% রেগে আছি তখন আমার আগের কলেজের পোলাপাইনটা বলতো যে আজকে ছেলেটার কি অবস্থা হবে আল্লাহ জানে। আজকে তুই সে জায়গায় আমাকে 100% রাগিয়ে দিয়েছিস। এর কারণ তুই যাকে নিয়ে এত সময় ধরে আলোচনা করছিস সে মানুষটা আমার স্ত্রী হয়। এত সময় খবর ছিল না, মেয়েদের সাথে পাটর পাটর করছিল, আর এখন এসে বহু দাবি করা হচ্ছে। তুই কি নিজেকে কি নায়ক ভাবিস, নাকি যে তোকে কেউ কিছু করতে পারবে না? ওকে আর একটা কথা বলতে দিলাম না, সোজা নাক বরাবর একটা ঘুষি মারলাম। সে এটা গিয়ে বাইকের উপর পড়ে গেল। আমি শার্টটা খুলে ফেললাম। ওর পাশে দুইটা বন্ধু ছিল, ওরা আমার বডির মেসেজ দেখে ভয়ে দৌড়ে চলে যায়। আর আকাশ দৌড়ে যাওয়ার সময় আমাকে বলে ওঠে, তুই আমার গায়ে হাত তুলে বড় ভুল করেছিস। তুই আমাকে চিনিস না, আমি কমিশনারের ছেলে, আমি তোকে দেখে নিব। নিজের বাপের ভয় না দেখে পালে এক বাপের বেটা হলে আমার সাথে আসিস, দেখি তুই কি করতে পারিস। তখন নীলা শার্টটা নিচ থেকে এনে আবার বুকের উপর দিয়ে বলল, এই যে সেটা তাড়াতাড়ি করে পড়ে নেন। কেন, শার্ট খোলা থাকলে কি হবে? আপনার এমন সিক্স প্যাক আর বডি মাসল দেখে আমার কেমন কেমন যেন লাগছে। তাই? তাহলে কাছে আসো। দেখুন আমি আপনার ম্যাম, চুপ করুন। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনি তো আমার ম্যাম, কলেজেও রাস্তাতেও। তাহলে চলেন, কথা না বলে আমি বাসায় পৌঁছে দিই। না লাগবে না, আমি একাই বাসায় চলে যেতে পারবো। এই চুপ করো, আমি বলেছি না তোমাকে বাসায় দিয়ে আসবো, এত কথা বলো কেন? আমার ধমকে নীলা আর কিছু বললো না, আমার সাথে পিছু পিছু হাঁটতে লাগলো। একটু পর পর বাসায় চলে আসি। ওর বাসায় দিয়ে এসে আমিও হোটেলে চলে আসি। হোটেলে আসতে আমার দিকে অনেক ভাই আর রুদ্র রাগে চোখে তাকিয়ে রইল। কি ভাই, তোরা এইভাবে আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছিস কেন? হারামি, কয়টা বাজে? তুই কোথায় গিয়েছিস খবর নেই? আজকে যে তোর রান্না করার ডেট, তোর কি সেই খবর আছে? আরে বন্ধু, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি আসলে একটা কাজে গিয়েছি। তো মহামান্য ব্যক্তি, আপনি তো শত্রুর অভাব নাই, তো আজকে আবার কোন শত্রু জোটাতে গিয়েছেন? তখন অনেক আর রুদ্রকে বিষয়টা সব খুলে বলি। সব শুনে অনেক ভাই বলে, দেখো নিলয়, তুমি কিন্তু আকাশের সাথে ঝামেলা করে কাজটা ঠিক করো নাই। ওর বাপ কমিশনার, ওর বাপের এখানে একটা ক্ষমতা আছে, ও চাইলে যে কোনো মুহূর্তে তোমার ক্ষতি করতে পারে, তাই তুমি সাবধানে থেকো। ভাই তোমার আমাকে নিয়ে চিন্তা করা লাগবে না, আমি সব কিছু ম্যানেজ করে নেব। এখন ভাই বিষয়টা হচ্ছে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। দেখ ভাই, তোর কাজ মানে আকাম কুকাম, আমারে তুই ফাঁসিয়ে টিভি পড়ে। ভাই তুমি না আমাদের সিনিয়র বড় ভাই, প্লিজ তুমি না হলে আর কেউ পারবে না। এরা বলে অনেক ভাইকে পাম দিতে লাগলাম। আচ্ছা বল বল, কি করতে হবে? রেজিস্টার থেকে আমার বইয়ের নাম্বারটা ম্যানেজ করে দাও, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দারোয়ানের সাথে কথা বলে তোকে নাম্বারটা এনে দিচ্ছি। এখন দয়া করে তোরা সব কিছু কেটে ফেল, আমি এসে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর অনেক ভাই এসে নাম্বারটা দেয়, রান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া করে শোলাম। তখন ভাবলাম বউটাকে একটু কল করে চালাতন করি। প্রথমবার কল দিতে রিসিভ করেনি, দ্বিতীয়বার দিলাম, তারপর রিসিভ করেনি। এরপরে যখন কল দিয়ে তখন রিসিভ করে ওপাশ থেকে বলে ওঠে, আসসালামু আলাইকুম, কে বলছেন? এই যে মনে করেন আপনার স্বপ্নের রাজকুমার। দেখুন কে আপনি বলেন, নয়তো ফোনটা রাখুন, আমার কাজ আছে। আচ্ছা, কাজটা যদি আমি আপনার হতাম? আপনি কেন হতে যাবেন, আর আপনি বা কে? আমি যেই হই না কেন আপনার কাছের মানুষ। আচ্ছা জানতে পারি আমার কি এমন কাছের মানুষ আপনি? কারণ আমার তো কেউ নেই আপন বলতে। আমি যদি বলি আপনার বুলুমুলু টুলুমুলু সোনাবাবু জামাই। কি বললেন? হনুমান বাদর গরু জামাই? ওই এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কি বেশি হচ্ছে শুনি? থুর, কথাই কমো না, আমি হনুমান দেখাবো কালকে। এটা বলে কলটা কেটে দিলাম। সকালবেলা রেডি হচ্ছে কলেজে যাওয়ার উদ্দেশ্যে, তখন রুদ্র বলে ওঠে, মামা, তাহলে তো ম্যাম তোর বউ হয়ে গেছে, এখন আমাদেরকে তো ট্রিট দিতে হবে। রুদ্র ঠিক বলেছে, এখন তো আমাদের খাওয়াতেই হবে।
আচ্ছা ঠিক আছে, খাওয়াবো। এরপর আমি আর আকাশ রেডি হয়ে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তখন এই কথা থেকে নেহা আমাদের কাছে এসে বলতে লাগলো, কি হয়েছে তোমাদের? আসতে এত দেরি হলো কেন? আরে আর বলো না, ওই হারামি দুইটা আমার যত ছিল সব কিছু লুটে পুটে খেয়ে শেষ করে ফেলেছে। মানে তোমার কথা আমি কিছুই বুঝতে পারলাম না। কি খেয়েছে আর কেন খেয়েছে? এরপরে নেহাকে আমার আর নীলার বিষয়টা বলি। তখন নেহা বলে ওঠে, নিলয়, এটা কিন্তু ঠিক না। তুমি কিন্তু শুধুই ওদেরকে ট্রিট দিয়েছ, আমার কিন্তু দাওই নাই। বুঝতে পেরেছি তোমরা সবাই মিলে আমাকে ফকির করার চিন্তা ভাবনায় আছো। ঠিক আছে, সবাই চলো ক্যান্টিনে যাই। ক্যান্টিনে গিয়ে সবাই ওইখানে পাগলের মতো খাওয়া শুরু করলো। কিরে ভাই, তোরা কি 7 দিন না খেয়ে এসেছিস নাকি? খাবার দেখে এসে এভাবে খাওয়া শুরু করলি? মাত্রই তো খেয়ে আসলি। ভাই, কবে খেতে পারি তার কোনো হিসাব নেই। এখন তোর থেকে ভালো করে খেয়ে নি, নয় তুই আবার পাল্টি মারবি। শালা তুই আর ভালো হলি না। অনেক ভাই কিছু খাওয়া দাওয়া করে ওখান থেকে নিজের ক্লাসে চলে যায়। নেহার বাবা কল করে, তাই নেহা একটু উঠে ওর আব্বুর সাথে কথা বলতে লাগে। আর তখন রৌদ্র আমার সাথে হাত ধরে বলে ওঠে, বন্ধু, তোকে একটা কথা বলবো। কি হয়েছে বল, এত ভয় পাওয়ার কি আছে? আসলে বন্ধু, আমি যখন নেহাকে প্রথম দেখি তখন থেকে নেহাকে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু ওকে আমি ভয়ে বলতে পারি না। যদিও রিজেক্ট করে দেয় তখন কি করব। ওরে আমার রোমিও রে, তোমার এত কিছু চিন্তা করতে হবে না। আর এত দূর এগিয়ে গেছো, আমাকে একটিবারও বলনি, এখন বলতে এসেছো তাই না? না বন্ধু, আমার ভয় করে। যদি ও আমাকে না করে দেয় তাহলে আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাবে, আর আমি চাই না আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাক। অবশ্য আমি খেয়াল করেছি নেহাও তোকে পছন্দ করে, কিন্তু বলতে পারছে না। কথাই আছে না, মেয়েদের বুক ফাটে তো কিন্তু মুখ ফাটে না। তাহলে তুই কি বলছিস? আমি এখন কি করব? তুই কলেজে ক্যাম্পাসে যে বটগাছটা আছে ওইখানে নিচে গিয়ে দাঁড়া, আর তুই নেহাকে ওইখানে প্রপোজ করবি। আমি নেহাকে পাঠাচ্ছি। তখন রৌদ্র ওখান থেকে উঠে চলে যায়। কিছুক্ষণ পর নেহা আসে। ওই এদিক ওদিক তাকাতেই বলে ওঠে, আচ্ছা, রুদ্রকে খুঁজেই পাচ্ছি না, কোথায় গেল? আমি এমন জলজন্ত মানুষ দাঁড়িয়ে আছি, তোমার আমাকে চোখে পড়ে না? শুধু রুদ্রকে চোখে পড়ে তাই না? নেহা লজ্জায় মুচকি হাসি দিয়ে চুলগুলো ঠিক করতে লাগলো। রুদ্র ক্যাম্পাসে বটগাছে নিচে গেল। তোমাকে ওখানে যেতে বলেছে, কি জানি কথা আছে, তুমি ওখানে যাও, হয়তো বা তোমাকে কিছু বলবেও। নেহা ক্যান্টিন থেকে উঠে ক্যাম্পাসের দিকে হাঁটা ধরে। তখনই আমার ফোনে একটা কল আসে। কলটা রিসিভ করতে ওভার থেকে আম্মু বলে ওঠে, বাবা, আমি একটা কথা শুনেছি। রুদ্র আমাকে কথাটা জানিয়েছে। তুই নাকি একটা মেয়েকে বিয়ে করেছিস। মেয়েটা দেখতে কেমন? শালা রৌদ্র সব কিছু আমার মাকে বলে দিয়েছে। ভাবলাম আমি কল করে আম্মুকে সব জানাবো। আমি বিয়ে করেছি, আম্মু শুনলে খুশি হবে। কারণ আজ 1 বছর ধরে আম্মু বিয়ের জন্য আমাকে চাপ দিচ্ছে, কিন্তু আমি রাজি হচ্ছি না। তখন আম্মু আবার বলে উঠলো, নিলয়, কথা বলছিস না কেন? মেয়েটা দেখতে কেমন? আর তুই আমাদের বৌমাকে কবে নিয়ে আসবি? আম্মু তোমার বৌমা একদম ঠিক তোমার মতো। আর তোমার বৌমা একটু অভিমান করেছে, ওর রাগ অভিমান ভাঙিয়ে অবশ্য আমি বাসায় নিয়ে আসবো। কিন্তু আমার আব্বুর জন্য ভয় লাগছে। আমি যে একা নিজেই পছন্দ করে বিয়ে করেছি, এটা শুনলে আব্বু যদি রাগ করে। আরে না, বোকা ছেলে। আমি তোর আব্বুকে বলেছি। তোর আব্বু খুশি হয়েছে, কারণ আমরা তো দুজনেই চেয়েছি একটা মেয়ে ঘরে আনতে। তুই যেহেতু বিয়ে করেছিস, তাহলে ভালোই হয়েছে। আর আমাদের লক্ষ্মী বৌমাটাকে অবশ্যই নিয়ে আসবি আসার সময়, নয়তো কিন্তু তোর বাসার দরজা বন্ধ। আম্মুর সাথে আরও কিছু কথা বলে মনে হলো যে নীলার সাথে দেখা করতে হবে। এরপর আম্মুর সাথে কথা বলে কলটা কেটে দিয়ে কলেজে গিয়ে দেখি নীলার ক্লাস শুরু হয়ে গেছে। প্রবেশ করে ক্লাসে করতে দেখি নীলা নেই। তখন প্রিন্সিপাল স্যারের অফিস যাই। প্রিন্সিপাল স্যারকে জিজ্ঞেস করতে উনি বলে ওঠে, একটু আগে আমার কাছে কল এসেছে, তোমাদের নীলাম ম্যাম নাকি অসুস্থ, তাই আজকে আসতে পারবে না। কথাটা শুনে আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। নীলার বাসা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় আধা ঘন্টা পর নীলার বাসায় এসে পৌঁছালাম। তখন ভেতরে কলিং বেল দিলাম। একটু পর একটা মহিলা এসে দরজা খুলে দিল। তখন মহিলাটা বলে ওঠে, আপনি কে সাহেব? আমি নীলার হাজবেন্ড। সাহেব, নীলা আপা অনেক অসুস্থ, ওনার জ্বর অনেক বেড়ে গিয়েছে, উনি তো অজ্ঞান হয়ে আছেন। আমি দৌড়ে নীলার রুমে গেলাম। নীলার শরীরটা হাত দিতেই দেখি নীলার শরীরটা জ্বরে পড়ে যাচ্ছে।
তাই আর তাড়াতাড়ি করে ডাক্তারকে কল করি। তখন ডাক্তার এসে ওষুধ আর একটা স্যালাইন দিয়ে যায়। সাহেব, আপনি রাতে কি করবেন? ঘুমাবেন না? না, তুমি চলে যাও, আমি ওর পাশে আছি। ওকে রাতে জলপটি দিতে হবে। ঠিক আছে স্যার, তাহলে আমি চলে গেলাম। মহিলাটা মনে হয় নীলাকে রান্নার কাজে সাহায্য করে। তারপর মহিলাটা চলে যায়। নীলা এখনও শরীরে অনেক জ্বর। কপালে হাত দিয়ে দেখলাম কপাল পড়ে যাচ্ছে, তাই নীলার কপালে জলপটি দিতে লাগলাম। সারা রাত ধরে নীলার কপালে জলপটি দিতে লাগলাম। এখন নীলাকে একটু স্বাভাবিক মনে পড়ছে। হঠাৎ করে নীলা আমাকে জড়িয়ে ধরলো। আমি অনেকটা ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমারও প্রচণ্ড পরিমাণ ঘুম আসছিল, তাই আমি চুপ করে শুয়ে রইলাম। সকালবেলা ছি, আপনি এত নীচ! আমি ভেবেছিলাম আপনি হয়তো অন্যদের মতো না। প্রথমত, আমার আপনাকে ভালো লাগেনি। যখন আপনার ভালো মনের মানুষটাকে দেখেছি, তখন আমার কাছে একটু একটু করে ভালো লাগতে শুরু করেছে। কিন্তু আমি কখনো ভাবতেও পারিনি আপনি আমার সাথে এমন কিছু করতে পারেন। আমার অসুস্থতার সুযোগ নিয়ে আপনি আমার সাথে এমন কিছু করবেন? নীলা নিজের মনের মতো করে এক দফা আমাকে বলে যাচ্ছে। আমি চুপ করে মাথা নিচু করে ওর কথাগুলো শুনতে লাগলাম। আমি ভেবেছিলাম কেউ আমার অতীত জেনে আমাকে ভালোবাসবে না, এমনকি আমাকে বিয়েও করতে চাইবে না, কারণ আমি যে এতিম। নীলা কান্না করতে করতে কথাগুলো বলতে লাগলো। আমি ভেবেছিলাম আপনি সবার মতো না, আপনি স্পেশাল। আপনি হয়তো আমাকে বুঝতে পারবেন, কিন্তু আমার সব চিন্তা ভাবনাকে আপনি ভুল প্রমাণিত করলেন। আপনি যে এতটা নির্লজ্জ ভাবতেও পারিনি। আমার অসুস্থতার সুযোগ নিয়ে আপনি আজকে আমার সাথে যা করেছেন, ছি! ভেবেছিলাম আপনার যোগ্য হয়ে আপনার সামনে দাঁড়াবো, কিন্তু না। আপনি আজকে আমার সাথে যা করলেন, এখনো দাঁড়িয়ে আছেন কেন? বেরিয়ে যান এখান থেকে। আমি কিছু বললাম না, কারণ নীলার কথাগুলো আমার বুকে কেঁদে লেগেছে। আমি চুপ করে মাথা নিচু করে বের হয়ে গেলাম। তখনই ওই পথ দিয়ে ওই মহিলাটা যেতে লাগলো। তখন আমাকে এমন অবস্থায় দেখে মহিলাটা আমাকে জিজ্ঞেস করলো, সাহেব, আপনার চোখে পানি কেন? কি হয়েছে? কিছু হয়নি, আপনি যান। নীলা হয়তো বা আবার অসুস্থ হয়ে যেতে পারে, ওর আপনার খুব প্রয়োজন। সাহেব, আমার বয়স কম হয় নাই। আমি ঠিকই বুঝতে পারছি আপনাকে হয়তোবা নীলাপা কিছু বলেছে। আমাকে বলুন কি হয়েছে। তখন আমি ওই মহিলাটাকে আমার সাথে ঘটে যাওয়া শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু খুলে বলি। সব কিছু শোনার পর মহিলাটা বলে ওঠে, আসলে আমি নীলা আপার কাছ থেকে যতটুকু শুনেছি, নীলা আপা তো ছোটবেলায় বাবা মা মারা যায়। উনি অনেক কষ্ট করে পড়াশোনাটা শেষ করে এরপরে এখানে একটা চাকরি নেয়। কিন্তু নীলা আপা বুঝতে পারিনি আপনার সাথে এমন কিছু হয়েছে। না, তাতে আমি কিছু মনে করিনি। নীলা যদি আমাদের সম্পর্কটা না মেনে নেয়, তাহলে ওই সম্পর্কটা নিয়ে আমি আর ওর সামনে যেতে চাই না। এটা বলে হোস্টেলের দিকে হাঁটা ধরলাম। নীলা আপা, আপনি এটা কেন করেছেন? কেন চাচি, আমি কি করলাম? আপা, আপনি জানেন আপনি রাতে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আমি যে কি চিন্তা করেছিলাম আমি জানি না। আমি কোথায় যাব, কি করব বুঝতে পারছি না। আপনি জ্বরে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আপনার জ্বরটা এত প্রচণ্ড পরিমাণে এসেছিল যে তখন নিলয়বাবু কোথা থেকে এসে বলল উনি আপনার হাজবেন্ড, তাই আমি ভেতরে প্রবেশ করতে দিই। এরপরে উনি সারা রাত ধরে আপনার সেবা যত্ন করলো, ডাক্তার আনলো। ডাক্তার বলেছিল রাতে যদি ওনাকে জলপটি না দেওয়া হয় তাহলে জ্বর অনেকটা বেড়ে যেতে পারে। এর ফলে ওনার অনেক কিছুই হয়ে যেতে পারে, মরে যাওয়ার চান্সও থাকতে পারে। তাই জন্য নিলয়বাবু সারা রাত ধরে আপনার কাছেই ছিল। রাতে আমি ছিলাম, আমি অনেকবার ওনাকে ঘুমানোর জন্য বলেছি, কিন্তু উনি ঘুমাননি। এরপরেই আমার রাতে ফোন আসে, তাই আমি চলে যাই। আসলে নীলাপু নিলয়বাবুর মতো স্বামী পাওয়া ভাগ্যের। ওনার মতো ভালো মানুষ হয়তোবা দুনিয়াতে হয় না। উনি আপনার সব কিছু জেনেও আপনাকে গ্রহণ করে নিয়েছে ওনার স্ত্রী হিসেবে, কিন্তু আজকে আপনি ওনার সাথে যা করলেন তা মোটেও ঠিক করেননি। অনেক কষ্ট পেয়েছে, তাই চোখে পানি নিয়ে বাসা থেকে বের হয়ে চলে যান। রহিমা চাঁদের কথা শুনে বুঝতে পারলাম গতকাল রাতে আমি নিলয়কে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম। এখানে নিলয়ের কোনো দোষই নেই, শুধু শুধু আমি নিলয়কে এত কিছু বললাম। আমার ওকে এসব বলা একদমই উচিত হয়নি। আর হ্যাঁ, সত্যি তো, যেভাবেই হোক নিলয় তো আমার স্বামী, আমি ওর স্ত্রী। কিন্তু ও তো তার সুযোগ কখনো নেয়নি। আমি আসলে নিলয়ের সাথে কাজটা ঠিক করিনি। আমার কোন গিল্ট ফিল হচ্ছে নিজের প্রতি।
না, আমার যে করেই হোক ওর কাছে ক্ষমা চাইতেই হবে। নেহা, তোমাকে কথাটা কিভাবে বলবো জানি না, কিন্তু তারপরও তোমাকে বলতে হচ্ছে। সত্যি বলতে, প্রথম দেখাতে আমি তোমাকে ভালোবেসে ফেলি। সত্যি আমিও তোমাকেই ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু ভয়ে বলতে পারিনি। হোস্টেলে এসে বসে রইলাম মন খারাপ করে। তখন আমার মন খারাপ দেখে অনেক ভাই বলে ওঠে, কি হয়েছে নিলয়, তোমার এমন মন খারাপ হওয়ার কারণ কি? না এমনি বসে আছি। দেখো নিলয়, আমার কাছে কিছু লুকানোর চেষ্টা করো না। আমি বুঝতে পেরেছি তোমার সাথে কিছু একটা হয়েছে। আসলে ভাই আমার সাথে নীলার ঝামেলা হয়েছে। এরপর অনেক ভাইকে সব কিছু খুলে বলি। তখন সব শুনে অনেক ভাই বলে ওঠে, দেখো, আমার মনে হয় নীলা তোমাকে ভালোবাসে। যেভাবেই হোক তোমার সাথে ওর একটা দুর্ঘটনা ঘটে গেছে, এতে তো তোমার কোনো অন্যায় নেই, কিন্তু ও তোমাকে ভুল বুঝেছে। দেখো, মেয়েরা খুবই দুর্বল প্রকৃতির মানুষ, ওরা নিজের প্রিয় মানুষকে কখনোই হারাতে চায় না। তাই আমার কাছে একটা প্ল্যান আছে, শোনো। অনেক ভাই তার প্ল্যানের কথা বলতে লাগলো। তখনই আমার হাতের ফোনটা বেজে ওঠে। ওপাশ থেকে নেহা বলে ওঠে, নিলয়, তুমি তাড়াতাড়ি হসপিটালে চলে আসো। আকাশ ও তার সাথে বন্ধুরা রুদ্রকে অনেক মেরেছে, ওকে আমি হসপিটালে নিয়ে এসেছি। কথাটা শুনে আমি আর অনেক ভাই ধরে চলে গেলাম হসপিটালের দিকে। আমি বুঝতেছি না আকাশের সাহস কত বড়, ও আমার বন্ধুর গায়ে হাত তোলে। ওকে আমি ছাড়বো না। নিলয়, এখন মাথা গরম করার সময় না, ওকে আমরা পরে দেখে নিব, এখন চল। আমি আর অনেক ভাই আমরা দুজনে হসপিটালে পৌঁছে দেখলাম আকাশের কেবিনের বাইরে কান্না করছে। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম ওখানে কি হয়েছে। রুদ্র আমাকে প্রপোজ করছিল, তা দেখিয়ে নেই আকাশ, তা দেখিয়ে আকাশের মাথায় প্রচুর গরম হয়ে যায়। আকাশ অনেক আগে থেকে আমাকে পছন্দ করে, ও আমাকে অনেকবার বলেছে, কিন্তু আমি ওকে পছন্দ করি না। আমি ওকে নিষেধ করে দিয়েছি আমার কাছে না আসতে, কারণ আমার ওকে ভালো লাগে না। আমি রুদ্রকে পছন্দ করি, আমাকে কখনো কথাটা বলিনি। আজকে রুদ্র আমাকে ওর ভালোবাসার কথাটা আমাকে জানায়, আমি আমার কথাটা ওকে জানাই, কিন্তু আকাশ এসব দেখে আর সহ্য করতেই পারে না। না পেরে ওর ছেলে পোলাদেরকে নিয়ে কল করে আনে, রুদ্রকে অনেক মারে। নেহার মুখে এসব কথা শুনে আমারও প্রচণ্ড পরিমাণ রাগ হচ্ছে। আমি যে আকাশকে কি করব নিজেও চাই না। আমি ওর মাথা কেটে ফুটবল খেলবো। ও জানে না আমি কি জিনিস। তোকে আমি দেখিয়ে দেবো আমার বন্ধুর গায়ে হাত তোলার কত বড় পরিণাম হতে পারে। কিছুক্ষণ পর ডাক্তার আসে। ডাক্তার এসে বলে চিন্তার কোনো কারণ নেই, এখনও সুস্থ আছে। আমরা সবাই দুশ্চিন্তামুক্ত হয়ে তখন নিচে আসি। আমরা সবাই কেবিনে প্রবেশ করি। তখন রুদ্র আমাকে দেখে বলে ওঠে, বন্ধু দেখ, যা হওয়ার হয়েছে। আমি চাই না তুই এটা নিয়ে আবার কোনো একটা বড় ঝামেলা ঘটাস। শালা তুই এটা নিয়ে কোনো কথা বলবি না, চুপচাপ করে বসে থাক। রুদ্রকে হসপিটালে আরও 2 দিন থাকতে হলো। এরপরে ডাক্তার ওকে রিলিজ দিয়ে দেয়। আমি আকাশকে নিয়ে হোটেলে চলে আসি। রুদ্র এখন মোটামুটি সুস্থ। কিরে বন্ধু, তোকে দেখছি আজ কয়দিন ধরে মন খারাপ। হসপিটালে দেখছি কোনো কথা বলিস না, চুপচাপ। নীলার সাথে কিছু হয়েছে নাকি? তখন রুদ্রকে সব বিষয়টা খুলে বলি। তখন রুদ্র বলে, তাহলে এখন কি করবি তুই? অনেক ভাই ভালো একটা পরামর্শ দিয়েছে, অবশ্যই সেই কাজটা কাজে দেবে। তখন রুদ্রকে অনেক ভাইয়ের যে সেই প্ল্যানটা বুঝিয়ে পড়ি। তাহলে তো চিন্তাই নেই, কালকে সব কিছু দেখা যাবে। কি দুধে জল নাকি জলে দুধ। আমার সমস্যাটা মিটে যাক, এরপর না হয় আকাশের সমস্যাটা আমি শুরু করে দেব। দেখ বন্ধু, আমি চাই না তুই আবার আকাশের সাথে কোনো ঝামেলাতে জড়াস। চুপ শালা, তুই শুয়ে পড়, আগামীকাল হবে এটা। এটা বলে দুজন শুয়ে পড়লাম। বুঝতে পারছি না, এই হাদারামটা আজ এতদিন হয়ে গেল এখনো ভার্সিটিতে আসছে না কেন? ওর হয়েছে কি? ও কোথায় থাকে তাও তো আমি জানি না। আমার কি ওই মেয়েটাকে জিজ্ঞেস করা উচিত হবে? না থাক, আমি যদি জিজ্ঞেস করি পরে যদি অন্য কিছু মনে করে তাহলে আমাকে আবার অন্য কিছু ভাবতে পারে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হই। আমি আর রৌদ্র দুজনে ভার্সিটিতে যাওয়ার জন্য রওনা দিলাম। তখন রৌদ্র আমার উদ্দেশ্যে আবার বলে উঠল, মামা, তোর বউ পাখিটাকে কিভাবে ঠিক করবি? তোকে তো গতকালকে সেই ঘটনাটা বলেছি। যেভাবে অনেক ভাই প্ল্যানটা দিয়েছে ওই প্ল্যান মোতাবেক কাজটা করতে হবে। বুঝলাম, কিন্তু মেয়ে পাবো কোথায়? কেন, নেহা থাকতে চিন্তা কিসে? নেহা সেই মেয়ে হবে, সমস্যা কি? শালা, তুই শেষমেশ আমারটা নিয়ে টানাটানি করছিস কেন? আর আমি কিন্তু নেহাকে বলে দেব তোর সাথে ব্রেকআপ করে দিব। বন্ধু, তুই আমার বন্ধু না, তুই হচ্ছিস আমার একটা জনমের শত্রু। কিছুক্ষণ পর আমি আর রুদ্র কলেজে চলে আসি। কলেজের ভেতর প্রবেশ করতে দেখলাম নেহা ক্যাম্পাসে বসে আছে।
তাই নেহার কাছে দুজনে গেলাম। নেহার কাছে গিয়ে বললাম, আসলে নেহা, তোমাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ করতে হবে আর কি জন্য আমি তো কিছুই বুঝতেই পারছি না। আগে তোমরা তো শান্ত হয়ে বলো আমাকে, তারপর তো আমি বিষয়টা বুঝতে পারবো। তখন নেহাকে সব বিষয়ে খুলে বলি। সব কিছু শুনে নেহা বলে ওঠে, হ্যাঁ, আমি কিন্তু তোমার শর্তেই রাজি আছি, কিন্তু আমারও শর্ত আছে। যা বাবা, তুমি আবার কি চাও বুঝতে পারছি না। ওই তো কিছু না, আমি আর রুদ্র একটু সিনেমা দেখতেই যাব, কলেজ ফাঁকি দিই। কলেজে যদি আমাদের টাকা হয় তাহলে তুমি আমাদেরকে হয়ে বলে দেবে। তোমরা দুজন ওখানে বসে প্রেম করবে আর আমাকে ওই ডানিটার মাঝখানে ফেলে দেবে, তাই তো? এই প্ল্যান এই তো করেছো তোমরা, তাই না? আরে বন্ধু, তুই না আমার সোনা মনা টিয়া বন্ধু, তুই একটু ম্যানেজ করে নে না। আমরা তো শুধু একদিনের জন্যই যাচ্ছি, সারাদিনের জন্য তো যাচ্ছি না। জাস্ট শুধু তুই ম্যামকে বুঝিয়ে বলবি, তাহলেই হবে। হ্যাঁ, আর নীনা ম্যাম তো তোমার অন্য কেউ না, সে তো তোমার বউ। নিজের বউকে নিজে সামলাতে পারবে না? ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝলাম। এখন তোমরা আমার কাজটা শুরু করো। নিলয়, দেখ তোর নীলা ম্যাম আসতেছে। যা তুই পিছনে গেট দিয়ে নীলা ম্যামের সাথে আয়, দেখ তোর সাথে কথা বলে নাকি না। আমি তাই করলাম। দেখলাম নীলা মেন গেট দিয়ে যাচ্ছে, তাই আমি ওর সামনে দিয়ে হেঁটে গেলাম। তখন নীলা পেছন থেকে ডাক দিয়ে পড়ল। এই যে শুনছেন? শুনেও না শোনার ভান করে হেঁটে যেতে লাগলাম। তখন নীলা আবারও বলে ওঠে, এই শুনেন না, আপনি কি কানা নাকি বয়রা? কি হয়েছে ম্যাম? আপনার কি কোনো সমস্যা হয়েছে? সমস্যা সব তো আপনি। আমি আবার আপনার কি সমস্যা তৈরি করলাম? আসলে আমি কিভাবে বলবো বিষয়টা বুঝতে পারছি না। ঠিক আছে, আপনি আগে ভেবে নেন কিভাবে বিষয়টা বলবেন। তত সময় আমি গেলাম। কিছু সময়ের মধ্যে এই পথ থেকে স্টুডেন্ট আসতে চলবে। এই, আপনি একটু বেশি বোঝেন। নীলা আমার হাত ধরে এক পাশে নিয়ে যায় আর বলে, আমি সরি, আমি বুঝতে পারিনি যে বিষয়টা এমন হবে। কিসের জন্য সরি? আর আপনার সাথে আমার কি কিছু হয়েছে? না, আর সরি বলার প্রয়োজন নেই। মানে কিছুই না। হ্যাঁ, অভিমান দেখাচ্ছে আমাকে। সমস্যা নেই, আমিও দেখে নেবো। আমি নীলার কাছ থেকে চলে আসলাম। তখন নেহা আমাকে দেখে অভিনয় করা শুরু করলো। নিলয়, তুমি এত সময় কোথায় ছিলে? তোমাকে আমি কত মিস করেছি। নেহা এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি লক্ষ্য করলাম নীলা আমার দিকে তাকিয়ে আছে প্রচণ্ড রাগি চোখে। আমি নীলাকে আরো রাগানোর জন্য নেহাকে জড়িয়ে ধরে বললাম, আরে এখানে দাঁড়িয়ে কথা বলবো নাকি? চলো আমরা ওখানে যাই। তখন আমি আর নেহা বটগাছে নিচে গিয়ে বসি। দেখলাম নীলাও পিছু পিছু আমাদের দিকে আসে। তখন নেহা আমার হাত ধরে বলে, নিলয়, সত্যি বলতে তোমার মতো এমন ছেলে আমি কখনো দেখিনি। আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম তখনই তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি কি আমার হবে? নেহা কথাটা শেষ করতে পারলো না। কোথা থেকে নীলা ঝড়ের গতিতে এসে নেহার গালে ঠাস ঠাস। অসভ্য বেয়াদব মেয়ে কোথাকার! তোমাকে আমি ভালো মেয়ে মনে করেছিলাম, কিন্তু তুমি যে এতটা নীচ আমি কখনো কল্পনাও করতে পারিনি। আর তুই যার সাথে এভাবে ইটিস ফিটিস করছিস সে আমার স্বামী। আপনার সাহস কি করে হয় ওর গায়ে হাত তোলা? দেখুন, এখানে আপনার কোনো অধিকার নেই আমার মাঝে সে কথা বলার। আপনি শুধু আমার টিচার, অন্য কিছু না। আপনি আমাকে মারলেন? নেহা চলো। পেছনে তাকিয়ে দেখলাম নীলা ওখানে এক মুহূর্ত দাঁড়িয়ে রইল না। নীলা কান্না চোখে চলে গেল। কাজটা মনে হয় ঠিক করেনি, এমনভাবে মারা উচিত হয়নি। তখন নেহা বলে ওঠে, দেখো নিলয়, নীলা ম্যাম মনে হয় তোমাকে সত্যিই স্বামী হিসেবে মেনে নিয়েছে। ও তোমাকে সত্যিই মনে হয় ভালোবাসে, তাই তো ও তোমার সাথে অন্য কোনো মেয়েকে দেখতেই পারে না। ওর খুব খারাপ লাগে, সেই জন্য ও আমাকে এভাবেই থাপ্পড় মেরেছে। আমার মনে হয় তোমার ওকে এভাবে অপমান করা উচিতই হয়নি। তো কি করব? ও আমাকে কত কষ্ট দিয়েছে, একটু তো কষ্ট সহ্য করতে হবে। তাছাড়া সব কষ্ট ভালোবাসা দিয়ে পুষিয়ে দেব। তখন রৌদ্র আসে। রৌদ্র আসতে আমি ওকে বললাম, অনেক ভাইকে কল কর, আমি আসে বলেছি এটা বল। অনিক ভাইকে কেন? আমি তো বুঝতে পারছি না। উনি তো ওনার ক্লাসে, আর উনি হচ্ছেন সিনিয়র। উনি এখানে কেন আসতে যাবে? তোর এত কিছু চিন্তা করা লাগবে না, আসে খেলা হবে। ওই আকাশের বাচ্চার আসে খবর আছে। আমি আগে থেকে সব কিছু সেট করে রেখেছি। কিছুক্ষণ পর অনেক ভাই সহ আরও 4-5টা ছেলে পেলে আসে। সবার হাতে হকি স্টিক। সবাইকে বললাম হকি স্টিকগুলো একটা গাছের পিছনে লুকিয়ে রাখতেন। তখনই ওই পথ দিয়ে আকাশ আর ওর বন্ধুরা আসতে লাগলো। আমি রৌদ্রকে বললাম, তুই সামনে যা,
সামনে গিয়ে আকাশের গালে একটা ঘুষি দেবে। রুদ্র ভয়ে যেতে চায় না, কিন্তু আমার কথার ধমক শুনে ও তারপর চায়, গিয়ে আকাশের নাকি একটা ঘুষি মারে। আকাশ তো কিছু বুঝে উঠতে পারছে না। আকাশ ভেবেছিল রুদ্রকে ওর কাছে মাপ চাইবে, কিন্তু না, রুদ্র এসে ওর নাক বরাবর একটা ঘুষি মারে। তখনই আকাশ বলে ওঠে, শালা, তোর সাহস কত বড়, তুই এসে আমাকে ঘুষি মারিস? ওই ওকে ধর তো। ওকে ওই দিন যা মারছি তার থেকে আজকে ডাবল মেরে উপরে পাঠিয়ে দিব। থানা পুলিশ আমি দেখে নিব। তখন আমি পেছন থেকে একটা লাথি দিলাম। আকাশ গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পেছন থেকে বলে, কোন শালার এত বড় সাহস যে আমাকে পিছন থেকে মারে? ওর কি মরার? কথাটা পুরো না বলতে দিয়ে ওর সামনে চলে আসলাম। আমি মেরেছি, আর এখন এমন মার দেব যা তোর বাপে তোকে নিজের ছেলে হিসেবে চিনতে অস্বীকার করবে। এটা বলে আকাশ ওর সব বন্ধুদের পিটাতে লাগলাম। তখনই আকাশ একটা ছুরি রুদ্রর পিছনে বসিয়ে দিতে গেলে আমি সামনে চলে আসি। ছুরিটা আমার পেটে ঢুকে যায়। তখনই আকাশ ছুরিটা ফেলে দিয়ে দৌড়ে চলে যেতে লাগে। পিছন থেকে পুলিশ আসে, কারণ নেহা ওর বাবাকে সব খুলে বলে। তখন নেহার বাবা আকাশের বাবাকে কল করে, বলে আকাশের বাবা ওকে ঠাস ঠাস করে থাপ্পড় দিতে চেপে উঠিয়ে থানায় নিয়ে যায়। আমাকে আকাশের বাবা তাড়াতাড়ি করে অন্য গাড়িতে করে হসপিটালে নিয়ে যায়। রুদ্র বসে কান্না করছে। আকাশের বাবা এসে রুদ্রর কাছে মাপ চায়। তখন রুদ্র বলে, দেখুন আঙ্কেল, আপনি আপনার ছেলের হয়ে মাপ চাইবেন না। আপনি যেমন ভালো মানুষ, কিন্তু আপনার ছেলে আপনার মতো হলো না। ও একটা অসভ্য হয়েছে। আকাশের বাবা কথা দেয় ওনার ছেলেকে এখন একটা ছেলে হিসেবে তৈরি করবে। এটা বলে চলে যায়। নিলয়ের জ্ঞান ফিরছে না। আমি কিছু বুঝতে পারছি না ডক্টর। ও ভিতরে বসে আছে। আমি কি করব কিছুই মাথায় ঢুকছে না। তখন নেহাকে কল করে বলি, তুমি নীলা ম্যামকে সবকিছু খুলে বলো। তখন নেহা কলটা কেটে দেয়। এরপর নেহা চলে যায় বাসায়। ম্যাম প্লিজ, আপনি আমার কথাটা শুনুন। আপনার সাথে আমার খুব জরুরি কথা আছে। দেখো নেহা, তোমার সাথে আমার কোনো ধরনের কথা নেই। আমি হয়তো বা এই চাকরিটা আর নাও করতে পারি, ছেড়েই দিব হয়তো। ম্যাম আপনি বোঝার চেষ্টা করুন। ওই দিন যা হয়েছে সবকিছু আমাদের প্ল্যান ছিল, অভিনয় ছিল। আমরা শুধু ফ্রেন্ড, অভিনয় করেই আপনাকে আর নীলয়কে এক করতে চেয়েছিলাম। তার মানে ওই দিন যে ঘটনাগুলো ঘটেছে সবকিছু শুধুমাত্র অভিনয়? হ্যাঁ, কিন্তু নীলয় আকাশের সাথে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে আকাশ ওর পিঠে চুরি মেরে দেয়। কিসব বলছো তুমি? এখন নীলয় কোথায়? ওর কিছু হয়নি তো? কথাটা শুনে মনে হয় নীলার পার নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। নীলা যেন তার আপন কোনো কিছু আর একটা মানুষকে হারিয়ে ফেলছে। ম্যাম আপনি আমার সাথে চলুন এখনই। এই এমার্জেন্সি হসপিটালে যেতে হবে। নীলয় হসপিটালেই আছে। ডক্টর, আপনার যত রক্ত লাগে আমার কাছ থেকে নিন। আমারও ও নেগেটিভ রক্ত। তারপরেও আমার নীলয়কে আপনি বাঁচিয়ে দিন, কারণ পৃথিবীতে আমি আমার অনেক আপন মানুষকে হারিয়েছি। আমি চাই না আমার প্রিয় মানুষটাকে হারিয়ে যায়। চোখ খুলতে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলাম। দেখলাম রৌদ্র আর নেহা ও পাশে বসে আছে। আমার জ্ঞান ফিরতে দেখে রৌদ্র আমার কাছে এসে বলল, তুই তো আমাদেরকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছিস। আমরা তো ভয়ে ছিলাম তোর আবার কিছু হয়ে যায়নি তো। যাই হোক, নীলা ম্যামের জন্য এই যাত্রা তুই বেঁচে গেলি। মানে তোর কথাটা বুঝলাম না, এখানে নীলা কোথা থেকে আসলো? তুই যখন অজ্ঞান হয়ে যাস তখন আমরা তোকে হসপিটালে নিয়ে আসি, কিন্তু ডাক্তার ওই সময় এসে বলে তোর রক্তের প্রয়োজন, কিন্তু তোর রক্তের গ্রুপ এখানে কারোর সাথে মিল করছিল না। তখন কোথা থেকে নীলা চলে আসে, ওনার রক্ত তোর শরীরে দিয়ে এরপর তোর এখন জ্ঞান ফিরছে। তুই দুদিন ধরে নীলা ম্যাম তোর কাছে ছিল, তোর যাবতীয় যা কিছু লাগতো নীলা ম্যাম সবকিছুই দিত। নীলা ম্যামের কাছ থেকে অনেক রক্ত নেওয়া হয়েছে, তাই উনি রেস্ট করতে পারেনি। আমরা অনেক বলা সত্ত্বেও উনি শুনিনি। আজকে উনি জ্ঞান হারিয়ে পড়ে যায়, তাই ডাক্তার ওপাশের রুমে ওনাকে নিয়ে যায়। আমি কেবিন থেকে উঠে নীলার কেবিনে যাই। প্রায় 2 দিন পর নীলার জ্ঞান ফিরে। নীলার জ্ঞান ফিরতেও আমাকে ওর সামনে দেখে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তুমি কথা দাও, তুমি কখনো আমাকে ছেড়ে চলে যাবে না। আরে পাগলি, কান্না করো না। আমি তোমার সাথে এমন ব্যবহার করার জন্য সরি। আসলে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমিও তোমাকে কখনো হারাতে চাই না। বন্ধু, তোরা রোমান্স কর, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। কারণ নীলা তো আমাদের ম্যাম হয়, আমরা তো আর আমাদের ম্যামকে এভাবে তোর মতো একটা খচ্চরের সামনে এসব করতে দেখতে পারি না। শালা, তুই কি আমি জুতা দিয়ে বাইর করবো না গিয়ে? এখনও তুই বের হসনি। 2 দিন পর আমাদের রিলিজ দেয়। এরপর আমি আর নীলা ঢাকায় আমার বাড়িতে যাই। আমার বাড়িতে ঢুকতে ভয় করছে,
কারণ আব্বু দেখলে কি বলবে বুঝতে পারছি না। এরপর সব দ্বিধা সংকট ভেদ করে কলিং বেল চাপতেই আব্বু দরজা খোলে। তোর আম্মু আমাকে সবটা খুলে বলেছে, কিন্তু তোর বাসায় জায়গা নেই। আমাদের বৌমার বাসায় জায়গা আছে, কিন্তু তোর জায়গা নেই। তুই যে কাজটা করেছিস তার জন্য তোর শাস্তি হচ্ছে তুই আজকে বাইরে থাকবি। তখন আম্মু পেছন থেকে চলে আসে, এসে নীলাকে নিয়ে যেতে লাগলো। আমি পেছন থেকে আম্মুকে ডাক দিয়ে বললাম, আম্মু তুমি আমার সাথে বেইমানি করলে, বৌমা পেয়ে গেছো, এখন তোমার তো নিজের ছেলের প্রতি একটু কদরই থাকবে না, তাই না? এই তো, এই জন্যই তো তোমার বৌমাকে নিয়ে চলে যাচ্ছি, কিন্তু আমার কোনো খবরই নিচ্ছ না। দেখ, তুই থাকার থেকে না থাকাই ভালো, কারণ তুই তো শুধু শুধুই বসে বসে খাস, কোনো কাম তো করতেও পারিস না। তাই তোকে দিয়ে আমি কি করব বল? আমার তো বৌমা লাগবে। নিলয়ের মা বাবা যে আমাকে নিজের মেয়ের মতো করে এভাবে আপন করে নেবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমি ভেবেছিলাম আমি এতিম বলে ওনারা আমাকে কখনো মেনেও নেবে না, কিন্তু আমার সব চিন্তা ধারণা সব ভুল প্রমাণিত করে আমাকে ওনারা নিজেদের মেয়ের মতো করে আদর করে। আসলে ওনাদের মতো শ্বশুর শাশুড়ি পাওয়া না, ভাগ্যে আমার কপালে যে এমন একজন ভালো মানুষ পাবো আমি কল্পনাও করতে পারিনি। আমার মনে হচ্ছে আমি আবার নিজের মা বাবাকে খুঁজে পেয়েছি। আমার চোখে পানি দেখে নিলয়ের আম্মু আমার চোখ মুছে বলতে লাগলো, বোকা মেয়ে, কান্না করছো কেন? তুমি তো আমার মেয়ের মতো। মনে হয় তোমার মায়ের কথা মনে পড়েছে। একদম তোমার মায়ের কথা মনে পড়বে না। আজকে থেকে আমি তোমার আম্মু, ঠিক আছে? বাহ, এখানে বৌমা আর শাশুড়ি কি ভালোবাসা, আমার তো কোনো খবরই নেই। তখন আব্বু এসে বলে, ঠিক আছে, ভিতরে আয়। আর শোন, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব একটা নাতি লাগবে। কথাটা শুনে নীলা লজ্জায় মুখ লুকাতে লাগলো। আম্মু নীলাকে আমার রুমে নিয়ে যায়, আমি পিছু পিছু আমার রুমে যাই। আমি চলে যেতে আমি দরজা বন্ধ করে দিই। তখন নীলা বলে ওঠে, এই আপনি দরজা বন্ধ করলেন কেন? ওই যে আব্বু বলেছে একটা নাতি লাগবে, তাই। ছি, আপনার মুখে কি কিছু আটকে না নাকি? না, এটা বলে নীলার কাছে যেতে লাগলাম। নীলা একটার পর করে পিছুতে লাগলো। না, এটা বলে নীলার কাছে যেতে লাগলাম। নীলা একটু একটু করে পিছুতে লাগলো আর কাঁপতে কাঁপতে বলতে লাগলো, দেখুন, আপনি কিন্তু আমার কাছে আসবে না। আমি কিন্তু আপনার টিচার, ম্যামের সামনে কিন্তু এমন রোমান্টিক হওয়া ঠিক না। আমার তো সিনিয়র আপুদের সাথে রোমান্স করতে ভালো লাগে, আর যদি হয় কলেজের ম্যাম তাহলে তো আর কোনো কথাই নেই। এটা বলে নিজের হাত ধরে এক টান দিয়ে নীলা আমার বুকে এসে পড়লো। এরপর ছটফট এক করে দিলাম। বাকিটা ইতিহাস। নিলয় 4টা 5টা পয়দা করো। আপনারা তার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।